আর মনের জোশে কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট ভরে না। আজ পর্যন্ত কারোর মনের জোশে ব্যাংক অ্যাকাউন্ট ভরেছে? কারোর ভরেনি। তো আমার সকাল থেকে ভালো লাগছিল, সবাই যারা মোদি কেয়ারের সঙ্গে ডেডিকেটেড তারা বলছিল যে কি ধরনের সব কোম্পানি মার্কেটে আসে। আর মার্কেট দেখুন, ইন্ডিয়ার মার্কেট বড়, ইন্ডিয়ার মার্কেট বড়, পপুলেশন। ডোনাল্ড ট্রাম্প পরশুদিন বলেছেন যে ইন্ডিয়ার পপুলেশন নাকি চায়নার থেকেও এখন বেশি। তার মানে যেখানে পপুলেশন সেখানেই তো লোক আসতে চাইবে, সেখানে তো কোম্পানি ঢুকতে চাইবে। হ্যাঁ, আর ইন্ডিয়ার মতো বোকা পপুলেশনও পাবে না। ইন্ডিয়ার মতো বোকা পপুলেশন পাবে কেউ? যেখানে নতুন কিছু দেবে, চলো 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 চলো, আমি না কনসেপ্ট আছে এমএলএ ওপরে যদি থাকতে পারি না বেশি ইনকাম করবো। তো তারা আগে গিয়ে ওই কোডটা আগে ওর কোডটা নিতে হবে। যখন যদি কোডটা নেওয়া যায় প্রথম কোম্পানি, এই কোম্পানিতে তারাই আমি আমার ইনকাম বেশি হবে। এখন এরকম লোক থাকবে, এরকম লোক থাকে, আর এরকম লোক ইন্ডিয়াতে বরাবর থাকবে। একটা ওয়ার্ড আছে যারা খুব ভালো ইউজ করে, সেটা হচ্ছে শর্টকাট। শর্টকাট তো থাকবেই, আর অনেকেই চেষ্টা করবে শর্টকাটে যদি তাড়াতাড়ি 1 বছরের মধ্যে কিছু পাওয়া যায়। একটা কোম্পানি এসেছিল যারা 2 বোতল জুস বিক্রি করছিল 6000 টাকা। কোম্পানিটা এম দিয়ে শুরু, মনে আছে কারোর? কেউ বলতে পারবে নাম? কি নাম? 2 বোতল জুসের দাম 6000 টাকা। মোনাবি। হ্যাঁ, মোনাবি 2 বোতল জুস বিক্রি করছিল 6000 টাকা। যেই কোম্পানিটা এলো, ভাবুন আপনি জুস খাচ্ছেন আর গলা দিয়ে 3000 টাকা নামছে আপনার। আচ্ছা, যে যাচ্ছে দৌড়ে দৌড়ে সেও জানে যে 6000 টাকার জুস ইন্ডিয়াতে কে কিনবে, সে জানে মনে মনে, কিন্তু তবু যাচ্ছে কেন? যদি কিছু শর্টকাট চলে আসে। আর যে কোম্পানি এসছে সেও জানে 1 বছরে কাটবো, কত বানিয়ে নেওয়া যায়। রাইট? এরকম থাকবে, কিছু মানুষ থাকবে, ডোন্ট গেট ওয়ারিড। তারা যাবে, ঘুরে আসবে, ফিরে আসবে। আপনাকে আমাকে যেটা বুঝতে হবে অ্যাজ আ ডাইরেক্টর, যে কোন কোম্পানি থাকবে কোন কোম্পানি থাকবে না বুঝতে হবে। ভুলে যান মোদিকে, আজকে ডাইরেক্ট সেলিং সম্বন্ধে কথা বলি। কোন কোম্পানি থাকবে কোন কোম্পানি থাকবে না এটা আমাদেরকে বুঝতে হবে। কি করে বুঝবো সেটা শেখার দরকার আছে। অনেকটা বলেছে, আমি কিছুটা অ্যাড করতে চাই। প্রথম কোম্পানি, যখন কোম্পানি থাকবে কি থাকবে না, যে কোম্পানির ধার দেনা বেড়ে যায়। আচ্ছা, নতুন যে কোম্পানি আসে আমরা কি জানি কত টাকা মার্কেট থেকে ধার করে ওরা কোম্পানিটা খুলেছে? জানি কেউ? জানি না কেউ। রিয়ালিটি ভুলে যান। আমি মোদি কেয়ারের তরফ থেকে বলছি না, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কি করে বুঝবেন রাইট ডিসিশন কোনটা। যাদের ধার দেনা বাড়তে থাকে, যাদের ধার দেনা বাড়বে, যারা ধার করে কোনো কিছু শুরু করবে, যারা লোন নিয়ে শুরু করবে, সেই কোম্পানির রিস্ক আছে। যদি লোন শোধ করতে না পারে বন্ধ হয়ে যেতে পারে। কারেক্ট? এটুকু ক্লিয়ার? আচ্ছা, ইয়েস নো বলবে না, আজকে কোনো ট্রেনিং দিচ্ছি না, কিছু যদি বোঝানোর চেষ্টা করছি তাই। সেকেন্ড, যদি ম্যানেজমেন্টই ফেল হয়ে যায়, যে কোম্পানির ম্যানেজমেন্ট ফেলিয়ার হয়ে যাবে সেই কোম্পানি শেষ। এখন কাউকে এখানে বোঝাতে হবে না যে 24 বছর যে কোম্পানি প্রথম শুরু হয়েছিল, 24 বছর যখন চলছে ইন্ডিয়াতে, সেই কোম্পানির ম্যানেজমেন্ট ফেলিয়ার কি না ফেলিয়ার আমাকে আর বোঝাতে হবে না। যে কোম্পানি লাস্ট 4 বছরে 97 কোটি টাকা থেকে 1200 কোটি টাকা হতে পারে, 4 বছরে ম্যানেজমেন্ট যে ফেলিয়ার নয় সেটা বোঝাতে হবে না। এটুকু ক্লিয়ার? আপনি যে কোম্পানির মিটিং এ বসে আছেন, ম্যানেজমেন্ট ফেল হয়নি, ম্যানেজমেন্ট ঠিকঠাক চলছে। থার্ড, কিছু কিছু কোম্পানি আছে পয়সা কালেক্ট করবে। কেউ একটা বলছিল পয়সা কালেক্ট করবে, যেরকম আমাদের প্রচুর মানুষে তাতে ঠকেছেন এবং তাদের কোনো দোষ নেই। কোম্পানিদের টার্গেটই ছিল কালেক্ট করবো। দেখা, বাংলাদেশের একটা কোম্পানি ছিল ডেস্টিনি, শুনেছেন কেউ? একটা গাছ পুঁততো, একটা ছোট চারা গাছ পুঁতছে, টিক গাছ। ওই চারা গাছ আপনাকেও নিয়ে দেখাচ্ছে বড় হলে কাঠ বিক্রি করে আপনি এত পয়সা পাবেন। আবার তার ডাউনে দেখাচ্ছে বড় হলে এই গাছটা, একটা গাছ মিনিমাম না হলে 2 থেকে 2500 লোককে দেখাচ্ছে এই গাছটা বড় হলে আপনার নামে থাকবে, এখন আপনাকে এত পয়সা ইনভেস্ট করতে হবে। তার মানে কি? কালেক্ট করছো, পয়সা কালেক্ট করছে কোম্পানি, সেই কোম্পানি চলে যাওয়ার চান্স আছে। কেন? 4 কোটি 5 কোটি 10 কোটি টাকা উঠে গেছে তো, এইবার রাত দরজা বন্ধ করার চান্স আছে। আরেকটা কি বুঝতে হবে, যে গভর্নমেন্টের যে এমএলএম রুলস আছে সেগুলো মানে না। তাহলে সে এরকম যদি 3-4টে জায়গা হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই কোম্পানির বন্ধ হওয়ার চান্স বেশি। এবার বুঝবেন কি করে যে কোম্পানির বন্ধ হওয়ার চান্স বেশি কিনা? কি করে বুঝবেন? এই 4টে জিনিস খালি খেয়াল রাখবেন। যখনই নতুন কোম্পানি, এগুলো আপনাদের ডাউনলাইনের জন্য বলেছি, আপনারা তাকে বোঝাবেন, যে কোম্পানির মালিক কখনো সামনে আসবে না,
বড় জিনিস, যে কোম্পানির মালিক কখনো সামনে আসবে না, সব এমপ্লয়িরা করছে, মালিক কখনো সামনে আসবে না, তার মুখ দেখতে পাবেন না। XYZ কোম্পানির মালিককে তার সামনে কোনোদিন দেখতে পাবেন না। মনে রাখবেন, গন্ডগোল কেস হতে পারে, কারণ এই কোম্পানিকে চালাচ্ছে আমি তাই কোনোদিন দেখিনি। আপনি যে কোম্পানি করতেছেন, মালিক তো ছেড়ে দিন দূরের কথা, ও মালিক এসে নিজের ফোন নাম্বার স্টেজ থেকে দাঁড়িয়ে 10,000 লোককে একসাথে দেয়, 98 বা 10,123। এই মালিকের নাম মিস্টার সমীর মোদি, স্টেজে দাঁড়িয়ে সামনে 15,000 লোক থাকলে এই নিজ নাম্বার রেখেছেন, রাইট? আমরা সবাই দেখি যে ওর নাম্বার দিলে আমরা বলি, স্যার আপনি কি করছেন? রাত্রি 3টের সময় ফোন করে লোক, ওনাকে রাত্রি 3টের সময় ফোন করে লোক, কিসের জন্য জানেন? স্যার চেক করছিলাম নাম্বারটা আপনারই কিনা। বলছে সেটা তো সকালবেলাও করতে পারতেন। বলছে না, এতক্ষণ ভাবছিলাম যে করবো কি করবো না, ভালো ভাবে চেক করে দেখি। রাত্রি 3টের সময় সমীর মোদির নাম্বার কিনা। সমীর মোদি বলছে আমি মিথ্যে কথা বলি না, আমি স্টেজে দাঁড়িয়ে নাম্বার দিই, আমি ফোর ফ্রন্টে আসি, কারণ আমার কোম্পানি ভাগনেওয়ালা কোম্পানি নয়, এই কোম্পানি। সেকেন্ড, ট্রেনিং সিস্টেম নেই। আসুন কিনুন, এই হলো প্ল্যান, চলে যান, ট্রেনিং সিস্টেম পাবেন না। জানি অনেকে কি যেন কোম্পানির নাম, মোদি কেয়ার থেকে কেয়ারটা চুরি করেছে, শুধু কি যেন হবে জানি না, কোনো কেয়ার দিয়ে নাম মাঝখানে, সে কোম্পানি এখন চারিদিকে আছে, কোনো ট্রেনিং সিস্টেম নেই। ট্রেনিং সিস্টেম নেই মানে কি? ও তাই নাকি? ট্রেনিং সিস্টেম নেই মানেটা কি? মানে হচ্ছে আমার ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, মানুষকে ডেভেলপ করার দরকার নেই, আমার দরকার প্রোডাক্ট কেন, এই হলো আমার প্ল্যান, এই টাইমে তুমি এসো। যে কোম্পানি এখানে ইনভেস্ট, আজকে এখানে কি হচ্ছে? ট্রেনিং সিস্টেম ইনভেস্ট করছে না কোম্পানি। এরকম যদি ত্রিপুরাতে আগামী 2020-তে যদি সারা বছরে আমাদেরকে আরো 100টা ট্রেনিং করতে হয়, যেখানে আমাদের 5,000 টাকা করে খরচা হবে, সেই 50 লাখ টাকা ইনভেস্ট করতে মোদিকে রাজি আছে ত্রিপুরাতে। আমরা ইনভেস্ট করবো এখানে। থার্ড, কি করে বুঝবো যে কোম্পানি সঠিক কিনা? খুব কম অফিস থাকবে, অফিস থাকবেই না ওদের নিজস্ব, খুব কম অফিস থাকবে বা অফিস থাকবে না। মোদি কেয়ারের টোটাল অফিসের নাম্বার হচ্ছে 48। 48টা স্টেট অফিস আছে, এক একটা স্টেটে 2 থেকে 3টে করে অফিস আছে, যেখানে আমাদের ভলিউম বেশি। হেড অফিস কেউ যদি দেখে আসে, হেড অফিস হচ্ছে প্রায় 64,000 স্কয়ার ফুটের উপরে। মোদি কেয়ার ইনভেস্ট করেছে ওয়্যার হাউসে, যদি ছবি কেউ দেখে থাকবেন, গত মাসে আমাদের ওয়্যার হাউস খুলেছে দিল্লিতে, কলকাতার যারা সল্ট লেক স্টেডিয়াম দেখেছেন, নাহলে ভিডিওগুলো দেখে নেবেন, সল্ট লেক স্টেডিয়াম যতটা বড়, অতটা বড় করে মোদি কেয়ারের ওয়্যার হাউস খুলেছে দিল্লিতে। 1,30,000 স্কয়ার ফুটের অফিস খুলেছে দিল্লিতে, 1,30,000 স্কয়ার ফুটের ওয়্যার হাউস খুলেছে দিল্লিতে। কেন? থাকতে এসছে। এই কোম্পানিটা এখানে থাকবে, আগামী 5,000 বছর থাকবে, থাকার জন্য এসছে। সেকেন্ড, জয়েনিং এর সঙ্গে পারচেজের কোনো লিঙ্ক নেই। ওই যে বাইনারি কোম্পানিকে বলছিল দাদা, ওখানে কি হলো? 3,000 টাকা দিয়ে আপনাকে আসতে হবে, 5,000 টাকা দিয়ে আসতে হবে, জয়েনিং এর পয়সা। আমরা বলছি জয়েনিং এর পয়সা দেবেন না, আপনি জয়েনিং করবেন, তারপর আপনার যেটা প্রয়োজন সেটা নেবেন। এগুলো জিনিস খেয়াল করে দেখবেন, তার মধ্যে যদি একটা পয়েন্টও না থাকে, কোম্পানিটা সম্বন্ধে সাবধান। আর যাদের এই কোম্পানিতে সব কটা পয়েন্ট আছে, অবশ্যই তারা আমার মনে হয় ভালো কোম্পানি আছে। প্রচুর কোম্পানি এরকম, নট অনলি মোদিকে, আরো কোম্পানি আছে যারা এগুলো সব ফলো করে। বাট এর মধ্যে যদি একটা পয়েন্ট ফলো না করে, ওনার যদি সামনে না আসে, গন্ডগোল আছে। অফিস যদি কম থাকে বা না থাকে, জানে গুটিয়ে নিলে 4-5টা অফিসের উপর দিয়ে যাবে। আমাদের কটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে? 6,600 ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে, যেগুলো আমাদেরই অফিস, যেগুলো আপনারা তুলেছেন, কারেক্ট? তাহলে 6,600 ডিস্ট্রিবিউটর পয়েন্ট, আরো 50টা, মানে 7,000 অফিস রয়েছে মোদি কেয়ারের ইন্ডিয়াতে। পালিয়ে যাওয়ার জন্য করেনি, লং টার্মে করার জন্য এসছে। যদি ট্রেনিং সিস্টেম না থাকে, ভুলেও যাবে না, কারণ ট্রেনিং ইনভেস্ট করবো না। আমার তো ট্রেনিং ইনভেস্ট করার দরকার নেই, আমার মানুষ তৈরি করে কি হবে? আমি তো 2 বছরের জন্য এসেছি, আগে টাকা নাও, যতটা বড় কামিয়ে বেরিয়ে যাও। আমার ট্রেনিং দিয়ে কি হবে? আমি তো চাই না। ইন্ডিয়াতে মানুষ আছে, ইন্ডিয়াতে বোকা মানুষ আরো বেশি আছে, আর জ্ঞানী তো সবচেয়ে বেশি, যাদের জ্ঞানে ভরপুর পেট। এত জ্ঞান আজ পর্যন্ত একটা স্কুটার কিনতে পারেনি, সব কিছু দেখে। আর তুমি জানো না, এই নতুন কোম্পানিটাই আমাদের ফিউচার তৈরি করবে, চলো জয়েন করো। আর যাবে তো যাবে,
3-4 জনকে নিয়ে মরবে, কারণ কিছু পার্সেন্টেজ লোক থাকবে যারা শর্টকাটে বিশ্বাস, আর শর্টকাটে যে ঢুকেছে আর এই লোকের চক্করে যারা পড়েছে, পরে আমাকে দোষ দেবেন না, আপনাদের রেসপন্সিবিলিটি, আপনি নিজে পড়েছেন নিজে। মাঝে মধ্যে লং টার্ম কোম্পানির সঙ্গে থাকা দরকার। প্রথম লং টার্মে না খুব কষ্ট হয়। 2 বন্ধু তীর্থযাত্রায় গেছে, গল্প না বললে তো আমার হবে না, আগেই দাদা 2 বন্ধু তীর্থযাত্রায় গেছে, তীর্থযাত্রাতে করতে 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 10-12 দিন 20 দিন হয়ে গেছে, ফিরছে, ফিরতে এক জায়গায় সন্ধে হয়ে গেছে, রাম আর শ্যাম ধরে এক জায়গায় সন্ধে হয়ে গেছে। বলছে গ্রামে তো থাকতে হবে কারোর বাড়িতে। তো বলছে যে হ্যাঁ, কিন্তু রাম শ্যামকে বলছে তুই বেশি কথা বলবি না, তুই ফটফট করে উল্টো পাল্টা বলে দিস, তুই কিছু আমাকে বলতে পারি, আমি যাবো, আমি যা জিজ্ঞেস করার করবো। প্রথম দরজাতে ঠক ঠক এক ভদ্রলোক বেরিয়ে এসছে, বলছে আমার নাম রাম, ওর নাম শ্যাম, আমরা থাকি এই দেশে, আমার বাবার নাম এই, আমার মার নাম এই, আমরা প্রায় 24 দিন ঘুরছি, ঘুরতে অনেক ঘুরে এখন টায়ার্ড হয়ে পড়েছি, আমাদের রাত্রিবেলা একটা থাকতে হবে, আপনাদের এখানে কি থাকার জায়গা পাওয়া যাবে? বলছে না। বলছে কেন? বলে বাড়িতে বউ বাচ্চা আছে। বলছে ঠিক আছে। পরেরটাই গেছে, ঠক 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 ঠক, আমার নাম রাম, এর নাম শ্যাম, এই লম্বা 10 মিনিটের কথা বলেছে। 10 মিনিট কথা বলার পর 10 মিনিট কথা বলার পর বলছে যে বাড়িতে থাকা যাবে, একটু থাকার জায়গা পাওয়া যাবে? বলছে না। বলছে কেন? বাড়িতে বউ বাচ্চা আছে। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার দ্বিতীয় বাড়িতে গেছে, ঠক ঠক করেছে, বলছে আমার নাম রাম, ওর নাম শ্যাম, আমি এখান থেকে এসেছি, আমার বাবার নামে আর মার নামে, বাড়িতে থাকা যাবে না, বাড়িতে বউ বাচ্চা আছে। শ্যাম অনেকক্ষণ ধরে শুনছে, তোর দ্বারা কিছু হবে না, এত লম্বা কথা বলিস, দেখ কি করে বলতে হয়। বলতে ঠক ঠক করেছে, দরজা খুলেছে, বলছে বাড়িতে বউ বাচ্চা আছে। বলছে হ্যাঁ। বলছে কেন? রাত্রিবেলা থাকবো। এবার এরপরে কি অবস্থা হয়েছে দুজনে নিশ্চয় বলতে হবে না আমাকে। আরে যখন এই পৃথিবীতে রামও আছে, আচ্ছা শুনুন, রাম যদি আরো 10টা বাড়িতে যেত না, হতে পারে একটা বাড়ি ওকে বলতো ঠিক আছে থেকে যান, কারেক্ট? কিন্তু এইটা বলার পর বাড়িতে বউ বাচ্চা আছে কেন? রাত কাটাবো মানে। যেদিন এইসব লোকের চক্করে পড়বেন না, জীবন ধ্বংস করে বের করে দেবে আপনাকে। আজকে মনে হবে খুব ভালো লাগছে, আজকে মনে হবে আমার জীবন বদলে যাবে। এইসব মানুষের চক্কর থেকে দূরে থাকুন, লম্বা খেলুন কিন্তু পার্মানেন্ট খেলুন। মোদিকের পার্মানেন্ট কোম্পানি লম্বা ধরে চলে এসছে। আজকে যদি আরো আমরা এই বছর 70 থেকে 80টা প্রোডাক্ট লঞ্চ করব, কেন করবো? কিসের জন্য? ভয় তো নেই। একটা প্রোডাক্টের উপর একজন মালিক লিখে সই করে দিচ্ছে, প্রোডাক্ট না ভালো লাগলে ফেরত দেবেন, কারেক্ট? এবার তো মালিক কেন লিখতে যাবে? আর আমি তো জানি কোয়ালিটি। আমি একদিন প্রশ্ন করলাম স্যার, আপনি যে সব লিখে দিচ্ছেন প্রোডাক্টের উপর, যদি কেউ কেস করে দেয়, বলে 100 বার কেস করার রাইট আছে, কিন্তু আমি এখান থেকে জানি আমি প্রোডাক্টে 1 ফোঁটা বাজে কোয়ালিটি আমি ইউজ করি না, সব বেস্ট কোয়ালিটি আমার এখান থেকে জানা আছে, সুতরাং কেস করে কোন কোম্পানি সব থাকবেন? আমাদের তো বাচ্চা কাচ্চা রয়েছে, কোন স্কুলে ভর্তি করবো? যেভাবে পড়াশোনা করতেই হবে না, কিন্তু পাস করিয়ে দেবো। আপনি বললেন বাবা এটা ডেঞ্জারাস স্কুল, পড়াশোনা করবো না কিন্তু পাস করিয়ে দেবো। আর কিছু লোক অনেক থাকবে জানে আমার ছেলে তো, আমি নিজেও ফেল, আমার ছেলেও ফেল, ওইখানে ভর্তি করা এটাই ঠিক আছে আমার ছেলে, রাইট? কিন্তু আমরা ভর্তি করাবো? আমরা বলবো না, যেখানে পড়াশোনা করতে হবে, যেখানে খাটতে হবে, সেখানে করতে হবে, কারেক্ট? আপনি বলুন আমার যদি এই শিক্ষা হয় যে যেখানে সরকার সেখানে যাব, আমি ছেলেদেরকেও সেখানে তৈরি করবো। ওদের ক্ষেত্রে যদি আমি এই রিস্ক নিতে পারি যে ও যে কোনো স্কুলে ভর্তি হয়ে যাক, তার ফিউচার কিছুই না, এত সহজ হবে না। প্রতি মাসে 100টা কোম্পানি ইন্ডিয়াতে ঢোকে, আর সেই প্রতি মাসে 200টা কোম্পানি ইন্ডিয়া থেকে বন্ধ হয়ে যায়। সবাই জানে ইন্ডিয়াতে পপুলেশন আছে, সবাই জানে বাইনারি খেলতে পারবো, এটা নাও এটা মেলাও, সবার মুখে মেলাও, এটা মেলাও এটা মেলাও, লেফট মেলাও রাইট মেলাও, দুটো মেলালে পেয়ার পেয়ার মানে অনেক পেয়ার হয়, হিন্দিতেও পেয়ার হয়। প্রথম কোম্পানির সাথে পেয়ার হয়ে গেল, পেয়ার খেলতে খেলতে। জেনারেশন প্ল্যান, মোদি কেয়ার কোম্পানি 57টা প্যারামিটার দিয়েছিল, যে 57টা প্যারামিটারের মধ্যে যদি 49 প্যারামিটারস এ মানুষের টিক পায়, সেই কোম্পানি টিক পায়, তাহলে সেই কোম্পানি হচ্ছে লিগালাইজড কোম্পানি। আর আপনাদের জানকারির জন্য বলে দিই,
57টা প্যারামিটারের মধ্যে সব 57টাই মোদি কেয়ার একমাত্র কোম্পানি। লাগবে, সময় লাগবে। কোনো লটারি স্কিম মোদি কেয়ার খোলেনি তো। মোদি কেয়ার তো লটারি স্কিম খোলেনি যে সময় লাগবে না। আসুন আসুন, 1 লাখ টাকা দিন, বছরের শেষে 10 লাখ টাকা নিয়ে যান। আর এইখানেও বসে আছে লোক, আমি যদি কালকে কেউ বলে 1 লাখ টাকা দিন, বছরের শেষে 10 লাখ, তাও 3-4 জন যাবে। স্যার স্কিমটা বলুন তো, শুনি ঠিক মতো। 1 লাখ দিয়ে 10 লাখ পেতে হবে 1 বছরে। যে কোনো মানুষের মধ্যে কোনো ফ্রড আছে, রাইট? কিন্তু কিছু লোক তবুও যাবে। একবার বলুন তো স্কিমটা, শুনতে কি অসুবিধা আছে? বলি না আমরা অনেক সময় বলি শুনতে তো অসুবিধা নেই, শুনতে তো অসুবিধা নেই। হ্যাঁ, শুনতে যাবে কেন? মুখের মধ্যে আশা কখনো আছে, যদি এটা হয়, আর বসে বসে যদি পয়সাটা চলে আসে, খারাপ কি? সেই চক্করে 1 লাখ টাকা দিলাম, সব করলাম স্কিম, সুন্দর আছে। যারা লিখবে, যারা চুরি করবে, তারা স্কিমটা সবচেয়ে ভালো মতো লিখবে, কোনো ভুলভ্রান্তি কিছু থাকবে না। এই হবে, এই হবে, প্রতি মাসে আপনাকে একটা টাকা ইয়ে পাঠানো হবে, আপনার টাকা কোথায় ইনভেস্ট হচ্ছে সেটাও জানা হবে, সব লিখে দেবে। তবুও যাবো, মনের মধ্যে আছে ভয় যে যদি ফেসে যাই। কিন্তু এটাও আছে 10 লাখ, খারাপ না? ইন্ডিয়ার লোক না বুঝে 2 লাখ টাকা লাগিয়ে দেবে, কিন্তু বলুন 2500 টাকা লয়্যালটি দিতে, ওর বুকের হাড় ভেঙে যাবে। 2500 টাকা লয়্যালটি, হাড় বেরিয়ে আসবে। এই লোকটা 1 লাখ টাকা লাগিয়ে আসবে, জানে ভালো মতো 80% এই টাকা আমার ঝাড় যেতে পারে, কিন্তু 2500 টাকা বললে হাড় বোর বেরিয়ে আসবে। বাবা কত প্রোডাক্ট হয়ে গেল। এইখান থেকে চেঞ্জ হতে হবে। এইটা যদি আপনার চেঞ্জ হয় না, যে মোদি কেয়ার থেকে ফাইট করতে হবে, প্রথম 1 বছর ফাইট করতে হবে। যদি 1 বছর নিজেকে, আমি বলবো 1 বছর নিজেকে, বলে না ওই সে বাংলাটা আহুতি বলে, আগুনে ঝাঁপ দেওয়া, যদি এই 1 বছর কেউ করতে পারে। আমি মোদি কেয়ারের ব্যাকগ্রাউন্ডে জানি 2020-তে আমরা কি করতে চলেছি। একটা বছর দিতে হবে, দিতে হবে মানে জান দিতে হবে, প্রাণ দিতে হবে। ট্রাই করলে চলবে না, দিতে হবে 1 বছর। দিতে রাজি আছেন? 1 বছর, 1 বছর দিতে হবে। আমি বলে দিচ্ছি 1 বছর পর থেকে এই জীবন আর থাকবে না, এই জীবন থাকবে না। 100% বিয়ে বাড়ি ভুলে যেতে হবে, পার্টি ফাংশন ভুলে যেতে হবে, প্রত্যেকটা ট্রেনিং এ আসতে হবে, প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, রোজ হোম মিটিং করতে হবে। এটাকে বলে দেওয়া, এটাকে বলে দেওয়া। কেন? জীবন চেঞ্জ করা, রাইট? জীবন চেঞ্জ করা যদি এত তাড়াতাড়ি হয়ে যেত, স্বপ্ন যদি এমনি হয়ে যেত, তাহলে আমরা সবাই মিলে করতাম না। পারবে না সবাই। আজকে এখানে যারা বসেছে 50% লোক পারবে না, মুখের উপর বলছি। আজকে বলার অধিকার আছে কারণ ডাইরেক্টর না, তাই বলছি। 50% লোক পারবে না। মিটিং থেকে বেরিয়ে বলে মিটিংটা ভালোই ছিল, ভালো বলবে, লোকটা ভালো বলেছে, কোনটা দেখেছে। হবে না, দিতে হবে, জান প্রাণ দিতে হবে 1 বছর। আমি আজকে এইটাই বলবো যে 2020-তে মোদিকে যেটা করবে, সম্পূর্ণ কনসালটেন্টদের জন্য করবে। নিজের পয়সা বানানোর জন্য মোদিকে আজ পর্যন্ত করেওনি, জীবনে করবে, করেওনি, জীবনে করবে। 2 কোটি টাকার পুল না দিলেও চলতো, এত বড় অফারের পর গোলার উপর না দিলেও চলতো না। মোমেন্টাম খারাপ হতে দেবো না, ইনকাম করুক লোকে, যারা ডাইরেক্টর হচ্ছে ইনকাম করুক। একজন প্ল্যাটিনাম একটা পুল থেকে পেয়েছে 1,30,000 টাকা এক্সট্রা, 1,30,000 টাকা এক্সট্রা। দিতে তো হবে, ভগবান তো কাউকে এমনি কিছু দেয় না। ভগবান যা দেবেন সেটাকে ফিরিয়ে দেবেন ইন্টারেস্ট সহকারে। পৃথিবীতে ভালোবাসা দেবেন, ভালোবাসা ইন্টারেস্ট সহকারে ফেরত পাবেন। পৃথিবীতে ঘেন্না করবেন, ইন্টারেস্ট সহকারে ফেরত দেবেন। যা দেবেন ইন্টারেস্ট সহকারে ফেরত দেবেন। এই 1 বছর যদি কেউ দিতে পারে মোদি কেয়ারে, ইন্টারেস্ট সহকারে তার রেজাল্ট ফেরত পাবে। 1 বছর দিতে হবে, জানটা লাগবে, সব খেলা এখানে। 1983, আমি তো অবাক লাগে এটা গল্পটা বারবার নিজেকে বলি। মানুষে বলে পারে না, গার্ডস থাকতে হবে যে হ্যাঁ করবো 1 বছর, ভেতর থেকে আসতে হবে করবো 1 বছর। আহমেদাবাদে ম্যাচ চলছে 1983, সিদ্ধুর জওয়ানি, সিদ্ধুর মুখ থেকে আমি শুনেছি, মানে আগে একটা ভিডিও দেখছিলাম। 9 উইকেট নিয়েছে কপিল দেব, 9 উইকেট নিয়েছে। সারা পৃথিবীতে কপিল দেব 9 উইকেট,
পাগল হয়ে তখন টেস্ট ম্যাচ হতো, টেস্ট ম্যাচে টেস্ট ম্যাচ 5 দিন হতো, মাঝখানে একদিন রেস্ট থাকতো টেস্ট ম্যাচে। 9 উইকেট নেওয়ার পর সিদ্ধু বলছে যে প্রেস কনফারেন্স রাখা হয়েছে, সব বাইরের দেশে প্রেস কনফারেন্স, সব বাইরের রিপোর্টার এসছে। যেই বাইরের রিপোর্টার শুনেছে সিদ্ধু কপিল দেবকে বলছে তুমি এই প্রেস কনফারেন্সে যেও না। বলছে কেন? বলছে ওরা ইংলিশে জিজ্ঞেস করবে। আচ্ছা কপিল দেবের ইংলিশ যদি কেউ শুনে থাকে, কপিল দেব ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেউ মার্ডার করে দিতে পারে, ইংলিশের ই জানে না, ইংলিশের ই জানে না কপিল দেব। সিদ্ধু বলছে তুমি এই প্রেস কনফারেন্সে যেও না, ওখানে মীনাক্ষী সেরাদ্রি সিনেমা দেখেছে, চলো ওটা দেখেছি, প্রেস কনফারেন্সে তুমি যেও না। বলছি কেন? বলছি ইংলিশে বলতে হবে। কপিল দেব মাথা চুলকেছে ইংলিশ শুনে, ইংলিশের ই জানে না। মানে কপিল দেব ইজ আ পারসন যে ইংলিশকে 5 মিনিটে 20 বার মার্ডার করতে পারে, এমন ইংলিশ বলবে, ইংরেজ ইংলিশ ভুলে যাবে। ও বলছে আমি যাবো। সিদ্ধু বলছে পাগল হয়ে গেছে তুমি? আমি যাবো, তুইও চল আমার সাথে। প্রেস কনফারেন্স সকাল 10:30টায় শুরু, বসেছে দেখছে সামনে 300 জন রিপোর্টার। সিদ্ধু বলছে হয়ে গেছে গল্প আজকে। সিদ্ধু বলছে আমি যাবো না তোমার সাথে। ও সাইডে গিয়ে কোনায় দাঁড়িয়ে আছে, কপিল দেব স্টাইলে সামনে বসেছে, ইংলিশ শুরু। ফার্স্ট কোশ্চেন, মিস্টার কপিল দেব। ও বলছে গেছে আজকে। কপিল দেব তো বলে মিস্টার কপিল দেব, why can't India produce one more Kapil Dev? বলছে গেছে। বলছে আমি ট্রান্সলেট করে দেবো? বলছে নট রিকোয়ার্ড, কপিল দেব कोई जरूरत नहीं। आप बताओ, হিন্দিতে বলছি, why can't India, a country of 1 billion, produce one more Kapil Dev? इतना बड़ा कंट्री में, এত বড় দেশে আরেকটা কপিল দেব কেন প্রডিউস করতে পারছে না ইন্ডিয়া? আরেকজন বলছে tell Mr. Kapil Dev, it's a very important question. Why can't India produce one more Kapil Dev? সিদ্ধু বলছে আমি ভাগার জায়গা পাচ্ছি না, কোন দিক দিয়ে ভাগবো আর ভাবছি। কপিল দেবের উত্তর শুনুন, গার্ডস বলে এগুলো। দাঁড়িয়ে বলছে লেডিজ এন্ড জেন্টলম্যান। সিদ্ধু পর্যন্ত বলছে এখানে কোনো লেডিস নেই, সবই জেন্টলম্যান। ঠিক আছে ঠিক আছে হবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার মায়ের বয়স 65, আমার বাবা ওপরে চলে গেছে, কি করে আরেকটা কপিল দেব আসবে বলুন? ভাবুন, গার্ডস ভাবুন, 300 জন ইংরেজ রিপোর্টের সামনে একটা লোক যে ইংলিশের ই জানে না, ইংলিশের ই জানে না, ও কি ওখানে দাঁড়িয়েছে তো, টিকে ছিল তো। আরেকটা হতে পারতো, এই এসে গেছে আরেকটা কোম্পানি, চলো প্রেস কনফারেন্স বাদ দাও, সিনেমা দেখে আসি চলো। কিছু লোক যারা এদিক ওদিক ঘুরছে না নিচে, খালি কোম্পানির জন্য ওয়েট করছে, এই জায়গাটা নেই, ওখান থেকেও বেরিয়ে আসবে দুদিন পর আরেকটা কোম্পানি আসবে। এই লোকগুলো যারা এখানে বসে আছে না, মোদিকার উপর ভরসা করে, 1 বছর দিতে হবে, জীবন 100% বদলাবে আপনাদের সবার, 100% বদলাবে। কে বলেছে বদলাবে? আমি 4 বছরে কেউ বদলাতে দেখেছি লোকের। এমন এমন মানুষকে মোদিকার থেকে জিরো থেকে হিরো হতে দেখেছি, যারা আমি ভাবতাম না কথা বলতে পারে। এখানে পারবে না হয় 1 বছর বিয়ে বাড়ি বন্ধ, নিজের জন্য, আমার জন্য বলছি না, নিজের জন্য। বিয়ে বাড়ি, পার্টি, XYZ সব বন্ধ, শুধু নিজের জীবনকে দেওয়া। এইটুকু তো ডিজার্ভ করতে পারে নিজের জীবন, এইটুকু তো পারে নিজেকে দেওয়া এবং সঠিক কোম্পানিতে দেওয়া। সঠিক কোম্পানি আছে, 24 বছর এই কোম্পানি আছে। কেউ যদি আপনাকে এসে বলে কোম্পানিটার প্রোডাক্ট চলে, উত্তর দিতে হবে না, বলুন 24 বছর ইন্ডিয়াতে আছে, 4 বছরে 1200 কোটি টাকা হয়েছে, চলে কি না চলে আমার বলার দরকার নেই। এই কোম্পানির প্ল্যান থেকে পয়সা আসে, বলুন 24 বছর আছে, 4 বছরে 1200 কোটি টাকা হয়েছে, লোকে এখানে গাড়ি নিচ্ছে প্রতি মাসে একটা করে, চলে কি না চলে আমাকে বলতে হবে না, বলতে হবে? বলার দরকার আছে? যে কোম্পানিতে প্রতি মাসে প্রায় 100 থেকে 150টা গাড়ি মানুষে নিচ্ছে। আমাদের ওখানে একজন কনসালটেন্ট আছে, যার নাম আকশি দত্তা। আকশি দত্তা বয়স কত? 27 বছর বয়স। ওর বাবা একদিন আমাদের মিটিং এসছে, এসে বলছে আমার তো বিশাল প্রবলেম হয়ে গেছে। বলছি কি? যে মেয়ের জন্য ছেলেই পাওয়া যাচ্ছে না, মেয়ের জন্য ছেলে পাওয়া যাচ্ছে না। কেন? কারণ মেয়ে ইনকাম করে 8 লাখ টাকা মোদিকে দেবে, কোন ছেলে আসবে? ছেলে পাওয়া যাচ্ছে না মেয়ের জন্য, 8 লাখ টাকা 27 বছর বয়সে ইনকাম করছে।
কিছুদিন আগে বিয়ে হয়েছে, ছেলে পেয়েছে ফাইনালি, কিছু তো আছে, প্রমাণ করতে হবে না কাউকে, নিজেকে এবার প্রমাণ করা যায়। কার্ডস দিয়ে করতে হবে 1 বছর, মানুষ আসবে কার্ডের সামনে এসে বলবে তুমি একটা কোম্পানি এসছে, কেন ওখানে পড়ে আছো, 6 মাসের কোটিপতি বানিয়ে দেবে, তাই না? আছে অনেক। একটাই কথা বলো, যতই যাই করো, একজন যদি মহিলা বা আমার মায়েরা বা বোনেরা যদি প্রেগনেন্ট হয়, 4 মাসে তুমি বাচ্চা করতে পারবে না, 9 মাস দিতেই হবে, যেখানেই যাও না কেন, কারেক্ট? 9 মাস তোমাকে দিতেই হবে। কিছু জিনিসে কিছু সময় লাগে, তার অগেন্সটে ফাইট করলে চলে না, শর্টকাটের পিছনে ঘুরলে চলবে না, কিছু জিনিসে দিতে হবে। সুতরাং যদি সেই জায়গায় মাইন্ডসেট থাকে তাহলে আগে বাড়বো, কিন্তু মাইন্ডসেট না থাকে চাপ হবে। 1 বছর রাজি আছে সবাই দিতে? পাক্কা? ওকে, তাহলে বিজনেসটা কি করে করতে হবে সেই দিকে যাই। এই বোর্ডটা কি মোছা যাবে না? এটা 3 থেকে 5 লাখ টাকা তো শিওর শর্ট। জেনারেশন প্ল্যানে এটাকে 3 থেকে 5 লাখ টাকা ফার্স্ট সাকসেস যেটা লোককে দেখানো যেতে পারে সেটা হচ্ছে কার এই স্ট্রাকচার থেকে আসে। আর এই স্ট্রাকচার হচ্ছে ফিউচার জিবিডি মানে হাইয়েস্ট টাইটেল অ্যাচিভ করার ফার্স্ট স্টেপ। কি করতে হবে আমাকে? মনোজ প্রশান্তকে ফোন করে বলো স্টেজে আছে, আমি কল ব্যাক করছি। 4টে লেগে স্ট্রাকচার মানে আমাকে 4 জনকে ডাইরেক্টর বানাতে হবে, নিজে 8100 করতে হবে। এটা 15,000ও করতে পারেন, আপনার ব্যাপার, আপনার ও ম্যাডাম এটা কাউকে দিন, আমাকে দান করে দিয়ে করে দিচ্ছি, সাইলেন্ট করে দিচ্ছি। ওকে, 4টে লেগে 4 জন ডাইরেক্টর। একজন ডাইরেক্টরকে মেইনটেইন করতে গেলে করতে হয় 33,750 বিবি। এটুকু ক্লিয়ার? 33,750 মানে 70,000 টাকার বিজনেস। 70,000 টাকাকে কেউ যদি 2500 দিয়ে একটু ডিভাইড করতে পারেন, দেখুন তো 70,000 ডিভাইড 25, 2500, 70,000কে 2500 দিয়ে ভাগ করো। কত? 28। ঠিক আছে, তার মানে একটা লেগে যদি কারোর অনলি 28 লয়্যালটি থাকে, তার একটা লেগ ডাইরেক্টর হবেই হবে। তার মানে 4টে লেগে দরকার 28 28 28 লয়্যালটি। 4টে 28 মানে কত? 112। 132 কোটি লোকের মধ্যে শুধু 112টা লোক যদি আপনার লয়্যালটি করে 4টে লেগে, আপনার প্ল্যাটিনাম স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে। এখানে ধরে নিন আপনাকে আরো কিছু 8,100 মানে 20,000 ডিভাইডেড বাই 25 কটা হবে? এটা কত হবে? 8 মানে 112 আর 8 120টা লোককে দিয়ে মোদিকের প্রোডাক্টের লয়্যালটি করাতে হবে, আপনার প্ল্যাটিনাম স্ট্রাকচার ডান। জিনিসটাকে সিম্পল ভাবে ভাবতে হবে, আমি বিজনেসটা করব কি করে। 120 জন মানুষ আপনাকে প্ল্যাটিনামে দাঁড় করিয়ে দিতে পারে, আপনার স্ট্রাকচার দাঁড় করিয়ে দিতে পারে। আর এই স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারটা আর কোনোদিন ভাঙবে না। এর মধ্যে 120 যখন 240 হবে, 340 হবে, 500 হবে, দিনের পর দিন বাড়বে, কোথায় যাবে আপনার চেকটা আপনি নিজে হিসেব করে দেবেন। আমি ওর মধ্যে যাচ্ছি না, এখন আমি বলছি আগে স্ট্রাকচারটা বিল্ড করুন, যে স্ট্রাকচারটা আপনার ফিউচার স্ট্রাকচার। এই স্ট্রাকচার থেকে আমি স্ট্রাকচারটা আজকে দেখাতাম বা দেখালাম না, তবু আমি আমরা কোথাও দেখাই এই স্ট্রাকচারটা, সেই জন্য দেখাচ্ছি। এইটা হচ্ছে তার স্ট্রাকচার, এটা হচ্ছে ফিউচার স্ট্রাকচার, এটা আমি এখন এখানে দেখাইনি। এইটা হচ্ছে স্ট্রাকচার যেটা দেখাচ্ছিলাম, যে আজকে যদি স্ট্রাকচার রেডি হয়ে যায় আর কালকে যদি স্ট্রাকচারটা এরকম ভাবে বিবি আসে, ছবি তুলে নিন তারপরে বলছি, ডিলিট করবেন না ছবিটা, ওটা হয়েছে। তো আমি প্রথমে দেখালাম এই স্ট্রাকচার কি। একজন যদি ডাইরেক্টর থাকে 33,750,
ঠিক আছে, সবাই ছবি তুলে বসে যান, তাহলে আপনি বুঝতে পারবেন কেন আমি এইটার সঙ্গে এটাকে দেখাচ্ছি। তার মানে 28টা করে যদি লয়্যালটি আপনার প্রতিটা লেগে থাকে, আপনার প্ল্যাটিনাম শিওর। কালকের দিনে এই লয়্যালটিটা বাড়তে বাড়তে যখন আপনার নিচে এই ডাইরেক্টর, দুজন সিনিয়র একটা একজন ডাইরেক্টর থাকবে, এটা আমি আজকে দেখাতাম না, স্টিল দেখাচ্ছি কারণ ফিউচারটা কোথায় যাবে। এই স্ট্রাকচারটা থাকা মানে যারা ছবি তুলেছেন তাদেরকে বলে দিই যে আপনার চেক 1,02,244 টাকা যাবে। এই স্ট্রাকচারে যখন এই জিনিসটা ওই স্ট্রাকচারে গিয়ে মিট করবে, তখন 1,02,243 টাকা আসবে। শুরু হবে এখান থেকে। এখানে হয়তো আপনি প্রথমে পাবেন 20 থেকে 25,000 টাকা, কিন্তু সেই 20-25,000 টাকাটা গিয়ে 1,02,243 আসবে। কি করে শুরু হয়েছিল? প্রতি লেগে মাত্র 28টা লয়্যালটি, প্রতি লেগে মাত্র 28টা লয়্যালটি। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদেরকে গিয়ে প্রথমে একটা ফর্মুলা ফলো করতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এটা। কি ফর্মুলা লেখা আছে? 4-2-1। 4-2-1 মানে 4 জন মানুষকে গিয়ে প্রতিদিন মিট করতে হবে। আর এখানেই শুরু হবে কঠিন কাজ, এখানেই শুরু হবে কঠিন কাজ, যেখানে মানুষ ফেলিয়ার হবে। প্রতিদিন আমাদেরকে কিছু মানুষকে গিয়ে মিট করতে হবে। কতজন এটা করার জন্য রাজি আছেন আমাকে জবাব দিতে হবে না, কিন্তু এখানেই অ্যাকশনের শুরু। এইটা যদি কেউ করতে পারে, 4-2-1 মানে 4 জন মানুষকে প্রতিদিন মিট করতে হবে, দুটো নতুন প্রোডাক্ট নিয়ে রোজ শুনতে হবে কানে। training.modike.com আপনি লাগিয়ে দিলেন আপনার স্মার্টফোনে, দুটো প্রোডাক্ট, প্রোটিন পাউডার, ক্যালসিয়াম, XYZ, যেটা দুটো প্রোডাক্ট শুনতে হবে। আর একটা বড় ইভেন্টে অ্যাটেন্ড করতে হবে। এখানে মানুষের এই জায়গার পরেই যখন মানুষ এটা করবে না, যেটা আমাদেরকে বলছিল মনোজ, যে যদি এই জিনিসটা না করে কেউ, তাই তখন টাকা আসবে না, তখন এ ভাববে দেখি তো কোনো কোম্পানিতে কোনো শর্টকাট পাওয়া যায় কিনা। কিন্তু সেখানেও কাজ করতে হবে, সেখানেও কাজ করতে হবে। একজন খুব আশা করে আমাদের কোম্পানি ছেড়ে একটা কোম্পানিতে গেছে, যেখানে সে এখানে তবু 25-30 টাকা পাচ্ছিল, ওখানে গিয়ে নতুন করে সেট করতে গিয়ে সে 4 মাস ওকে স্বপ্ন দেখেছিল 1 লাখ টাকা পাবে, গত মাসে চেক পেয়েছে 3500 টাকা। 3500 টাকা এ মাসে আবার ফিরে আসছে সে। এই 4-2-1 করতে হবে। 4 জন মানুষকে মিট করতে হবে, দুটো নতুন প্রোডাক্ট শিখতে হবে, 1 বছর দিতে হবে, 1 বছর দিতে হবে সবকিছু ছেড়ে। কেন বলি? বিজনেসটার পেছনে কি আছে সেটা একবার বলি আপনাকে, যে কেন বলছি এই বিজনেসটা। আজকে তো সবকিছু দেখাতে পারছি না, আজকে মেন পয়েন্ট গুলো দেখাচ্ছি। কোথায় যাচ্ছে বিজনেস সেটা আগে বুঝি। এই ভদ্রলোকের নাম স্টিভেন কোভি। কোন বিজনেস আপনারা আছেন আগে বোঝাই, কোথায় আছেন, কেন এত কিছু আমরা বলছি করতে হবে, যদি করা যায় তাহলে কি পেতে পারি, আর কারা এটা ভাবছেন। আমি আপনি নয়, স্টিভেন কোভি। নেটওয়ার্ক মার্কেটিং হ্যাজ কাম অফ এজ, মানে নেটওয়ার্ক মার্কেটিং এর সময় এসে গেছে। নেটওয়ার্ক মার্কেটিং এর সময় এসে গেছে। ইট ইজ আনডিনায়েবল, মানে আমরা কেউ এটা অস্বীকার করতে পারি না যে ফিউচার সিস্টেম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। আরো দেখায় আপনাদেরকে, হিন্দি যারা পড়তে পারে তারা বলুন কি লেখা আছে। ডাইরেক্ট সেলিং पर विशेष जोर देने का जरूरत, নিউজ পেপারে বলছে, আমি আপনি বলছি না। নাম্বার 3 কি লিখেছে? নেটওয়ার্ক মার্কেটিং 9,000 কোটি টাকা খালি রেভিনিউ দেবে গভর্নমেন্টকে। এগুলো জিনিস আপনাদের জানা উচিত, যে কেন আমি এসেছি 3 ঘন্টা যদি এখানে বসে থাকি তাহলে কিসের জন্য, কোন ইন্ডাস্ট্রিতে আমি এসেছি। আমি যদি 3 ঘন্টা এখানে বসি তাহলে কোন ইন্ডাস্ট্রিতে এসেছি বুঝতে হবে, কারেক্ট? 4 2020 মধ্যে 34,000 কোটি টাকা হবে, এখন 13,000 কোটি টাকা চলছে। কোন ইন্ডাস্ট্রিতে এসেছি বুঝতে হবে, কত পাওয়ারফুল ইন্ডাস্ট্রিতে এসেছি। কি লেখা আছে? বিদ্যালয় मतलब স্কুলে ডাইরেক্ট সেলিং এর উপর ক্লাস শুরু করার চিন্তা ভাবনা চলছে। আপনারা যে কোম্পানিতে আছেন, আজ পর্যন্ত কোনো স্কুলে হয়নি। কর্ণাটকা ইউনিভার্সিটিতে এমবিএ তে ডাইরেক্ট সেল এর চ্যাপ্টার অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে। কেন করছে এগুলো? আজকে একটু বোরিং হবে, আজকে বেশি গল্প বলবো না। কেন করছে এগুলো? বিকজ ডাইরেক্ট সেলিং মার্কেট ইজ বিকামিং বিগার এন্ড বিগার ইন ইন্ডিয়া। এবার আমাকে বুঝতে হবে এখান থেকে কত তাড়াতাড়ি আমি কি নিতে পারবো। একটা দারুণ হাওয়া ক্রিয়েট হচ্ছে, ডাইরেক্ট সেলিং একটা দারুণ হাওয়া। আগের মানুষও বুঝতো না, আগে মানুষও বুঝতো না। সে একটা স্কুলে এসে, আমার এই গল্পটা খুব মনে পড়ে। একটা স্কুলে
একজন রেজিস্ট্রেশন দেবে, স্কুলে রেজিস্ট্রেশন দিতে হবে। একজন সার্ভেয়ার গেছে, কে বলছে আপনার স্কুলকে রেজিস্ট্রেশন করতে হবে, প্রসেসটা আপনাকে বলে দিই, কিন্তু তার আগে একটা আছে, কাজ আছে। বলছে কি? বলছে আমি স্কুলে গিয়ে বাচ্চাদেরকে চেক করবো অ্যাকচুয়ালি কিছু পড়াশোনা জানে কিনা। তো প্রিন্সিপাল বলছে চলো চলো চলো। তো প্রিন্সিপাল স্কুলে পৌঁছে একটা বাচ্চাকে দাঁড় করিয়েছে, সার্ভেয়ার, দাঁড়াও, 7 গুণ 7 কত? বলছে 53। বলছে বসো বসো, ভেরি গুড ভেরি গুড। প্রিন্সিপাল বলছে ভেরি গুড, বসো বসো। সার্ভেয়ার বলছে 7 গুণ 7 53 বললো, আপনি ভেরি গুড বলে বসিয়ে দিলেন, এটা কি? আরে বলছে দাদা আপনি জানেন না, 1 মাস আগে 7 গুণ 7 60 বলছিল, তারপরে 56 বলছে, এখন 53 বলেছে না, কালকে 49 বলবে, আপনি চিন্তা করবেন না, ঠিক আসবে। যাই হোক, আন্ডারস্ট্যান্ডিং। আগে নেটওয়ার্ক মার্কেটিং কেউ বুঝতো না। নেটওয়ার্ক মার্কেটিং বলতে না কি কোনো বোঝাই যায় না। মার্কেটিং একে বলে ওকে বলে, ও পয়সা পায়, এ চলবে না। গভর্নমেন্ট পর্যন্ত 16 বছর লাগিয়েছিল বুঝতে, 16 বছর। 12 সেপ্টেম্বর 2016 গভর্নমেন্ট পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, 12 সেপ্টেম্বর 2016 ইন্ডিয়া যদি আগামী 200 বছর 500 বছর কেউ রাজ করে, তাহলে একটাই ইন্ডাস্ট্রি করে, যার নাম নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। কেন এত কিছু স্টেট, প্রত্যেকটা রাজ্যকে গভর্নমেন্ট বলছে তোমরা সবাই এমএলএম, মাল্টি লেভেল মার্কেটিং এর বা নেটওয়ার্ক মার্কেটিং এর ল আনো। অনেক স্টেটে 50% স্টেটে অলরেডি এসে গেছে, ত্রিপুরাতেও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কেন? দুটো কারণ। কেন এই ল প্রত্যেকটা স্টেটে আসছে? দুটো কারণ। নাম্বার 1, সেই সব কোম্পানিগুলোকে হাটিয়ে দেবে যে কোম্পানি রুলস ফলো করে না। নাম্বার 2, সেই সব কোম্পানিগুলোকে বেশি সাপোর্ট করবে যারা অ্যাকচুয়ালি মানুষের উন্নতি চায়। দুটো কারণে সব জায়গায় বলছে ল আনতে। বুঝতে হবে যে আমরা কোথায় আছি, কোন কোম্পানিতে, কোন ইন্ডাস্ট্রিতে, কেন। আজকে 2 ঘন্টা যদি এখানে দিই তাহলে কেন দিচ্ছি? নেটওয়ার্ক মার্কেটিং এ যেটা বলে না মাহৌল মানে কি? মাহৌল মানে পরিবেশ। যদি কেউ কারো নেটওয়ার্কে আনতে পারে, নেটওয়ার্ক মার্কেটিং এর পরিবেশ আইডিএস এ তৈরি করছে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিজ গুলো তৈরি করছে। আর যখন মাহৌল তৈরি হয়, যারা খেলতেও জানে না তারাও ভালো খেলতে শুরু করে, এটাই নিয়ম। বলছে নাকি সচিন তেন্ডুলকর যদি কেনিয়ার হয়ে খেলতো বা বাংলাদেশের হয়ে খেলতো, হতে পারে সচিন তেন্ডুলকর না হতে পারতো না। ইন্ডিয়াতে ক্রিকেটের মাহৌল আছে বলে হয়তো সচিন তেন্ডুলকর হয়ে গেছে। অভিমন্যু কে ছিল? অভিমন্যু হ্যাঁ, অর্জুনের ছেলে। মাহৌল কি হয়, পরিবেশ কি হতে পারে, পরিবেশ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, সেটা আপনাদের জন্য বলছি, কারণ আপনার ডাইরেক্টরের নাম অর্জুনের ছেলে। যুদ্ধ হয়েছিল, কোন যুদ্ধ? মহাভারত। কৌরব এবং পাণ্ডব। অভিমন্যুকে কি করে মেরেছিল? চক্রবিউ। চারিদিকে ওকে ঘিরে, কৌরবের বড় বড় যোদ্ধারা চারিদিকে ঘিরে অভিমন্যুকে মেরেছিল। আর ওখানে যুদ্ধ, আগেরকার দিনে কিরকম যুদ্ধ হতো? সকাল 6টার সময় বিউগেল বাজবে, যুদ্ধ শুরু, সন্ধ্যে 6টার সময় যুদ্ধ শেষ। আমাদের মতন না যে রাত্রিবেলা 3টের সময় মেরে দিয়ে চলে সব নিয়ম কানুন ঠিক আছে। 6টার সময় শুরু হবে, যেই 6টার মধ্যে বিউগেল বাজবে সবাই আজকের জন্য ঠিক আছে। কত বন্ধুত্বমূলক যুদ্ধ হবে। এরকম বন্ধুর মতো যুদ্ধ দেখলি, 6টা বাজলে ধরো কেউ তরবাল তুলেছে, 6টা বাজলো, ঠিক আছে চলো আজকে মারবো না, কালকে সকালে এখান থেকে শুরু হবে আবার। এরকম যুদ্ধ চলছে, সবাই বিভিন্ন যুদ্ধ করছে। অর্জুন কারোর সাথে যুদ্ধ করছে, আমাদের বাকি লোকেরা কারোর সাথে যুদ্ধ করছে, এরকম ভাবে যুদ্ধ হচ্ছে। এক জায়গায় যুদ্ধ হচ্ছিল অভিমন্যুর সাথে। অভিমন্যুকে চারিদিকে ঘিরে দেখেছে অর্জুন নেই, ছেলেকে চারিদিকে ঘিরে মেরেছে। রাত্রিবেলা যখন অর্জুন ফিরেছে, অর্জুনকে খবর দিচ্ছে যে অভিমন্যু মারা গেছে। কিন্তু যখন মরে গেছিল অভিমন্যু, মরে যাওয়া অভিমন্যুকে জয়দ্রথ বলে একজন, জয়দ্রথ ওকে মরা অভিমন্যুকে 6 বার লাথি মারে। মরে যাওয়া অভিমন্যুকে 6 বার লাথি মারে। বা যখন ফিরে আসছে তখন অর্জুনকে বলছে যে মরে গেছে ঠিক আছে, কিন্তু জয়দ্রথ ওকে মরা অভিমন্যুকে 6 বার লাথি মেরেছে। এই কথাটা শুনে অর্জুনের বুকের মধ্যে লেগেছে। বলছে যুদ্ধে কেউ মারা যেতে পারে, দ্যাট ইজ ওকে, কিন্তু মরে যাওয়া একটা ছেলেকে 6 বার লাথি জয়দ্রথ মেরেছে। ও বলে বসলো রাত্রিবেলা, কালকে সূর্য অস্ত যাওয়ার আগে যদি আমি জয়দ্রথকে না মারতে পারি, তাহলে আমি নিজেকে মেরে ফেলবো, আমি নিজেকে আগুনে ঝাঁপিয়ে পড়বো। খবর যেই পৌঁছেছে কৌরবদের শিবিরে,
গৌরবদের শিবিরে নাচা শুরু করে দিয়েছে। একদিন তো লুকিয়ে রাখতে হবে না জয়দ্রথকে, কোনোভাবে একদিন জয়দ্রথকে লুকিয়ে রাখো সূর্যাস্ত পর্যন্ত, অর্জুন শেষ, খেলা আমাদের। আর এই কথা শুনে পাণ্ডবদের মাথায় হাত, বলছে এটা তুই কি বলতে বলবো, সব ঠিক ছিল, তুই নিজে বলবি এটা বলতে গেলি কেন, তুই শেষ মানে আমরা সবাই শেষ। অর্জুন বলছে বলে দিয়েছি মানে বলে দিয়েছি, আর তো পিছনে যাবে না কথা, আমাদের মতন তো নয়, বলে দিয়েছি কালকে কিন্তু 4টে হোম মিটিং করবো, সকালে একটু বৃষ্টি থাক আসবে থাক, ওরকম না, ওরা কথা যেটা বলেছে সেটা শুনতে হবে। বলছে ঠিক আছে বলে দিয়েছি বলে দিয়েছি। পরের দিন যেই 6টার সময় বিউগল বেজেছে, চারিদিকে যুদ্ধ, অর্জুন আর কৃষ্ণ একজনকে খুঁজে বেড়াচ্ছে, কে? জয়দ্রথ। মালটা কোথায়, ওকে না পেলে তো শেষ। আপলাইন আর ডাউনলাইন দুজনে ঘুরে বেড়াচ্ছে, যে জয়দ্রথকে খুঁজে বার করতে হবে। এইবার দুপুর হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, 5টা 45-এ সূর্য অস্ত যাবে। যখন 5টা 15 হয়েছে, অর্জুন ধনু ফেলে দিয়েছে সোজা আপলাইনের মুখের দিকে। মানে কি, আমি তো শেষ, তুমি বাঁচাও, এটাই হয় আমাদের। আপলাইন বলছে স্যার, স্যার আপনি দেখেনি স্যার, ডিবিটা কেন খুলছে না, 10 বার মনোজকে ফোন করছি স্যার, ফোন খুলছে না, এই হচ্ছে না, আপনি দেখেনি। তখন একদম আপলাইনের পরে স্বর্ণাপন্ন, ও স্বর্ণাপন্ন হয়ে গেছে। এবার ওর দিকে তাকিয়েছে, বলছে আমার দিকে তাকাচ্ছিস কেন? বলছে কিছু করার নেই, যদি বাঁচাতে পারো তুমি বাঁচাতে পারো। বলছে দাঁড়া চেষ্টা করছি দেখি। কটার সময় শুনতে হবে? বলছে 5টা 45। এখন কটা বাজে? 5টা 15। সূর্যাস্ত যাওয়ার আগে জয়দ্রথকে মারতে হবে। ও ভগবান বরুণ দেবকে বলেছে একটা কাজ করো, কোথা থেকে কালো মেঘ এনে সূর্যটাকে ঢেকে দাও। ভগবান কালো মেঘ দিয়ে সূর্যটাকে পুরো ঢেকে দিয়েছে, পুরো পৃথিবীতে অন্ধকার। আর যে অন্ধকার দেখেছে, কৌরব ভেবেছে হয়ে গেছে সন্ধে, জয়দ্রথকে সামনে নিয়ে এসছে, এইবার তুই কি করবি দেখ, অর্জুনের সামনে দেখ, এইবার তুই ওর সামনে তুই মরবি, তোকে আগুনে যেতে হবে। যেই সামনে এসছে, অর্জুনের দ্বিতীয় অর্ডার, বাদল কো হটা দো। যেই মেঘ সরে গেছে, 5টা 35, আবার দিনের আলো ফুটে উঠেছে। অর্জুন ওর মুখের দিকে তাকাচ্ছে, কি হলো? বলছে মুখের দিকে দেখছিস কি, ধনুকটা ওঠা, চালা, তোর জন্যই তো মাহলটা ক্রিয়েট করলাম, তুই যদি এখনো না করতে পারিস তাহলে আর কখন করবি? এবার বলার জন্য সবাই বলতে পারে যে অর্জুন মেরেছে জয়দ্রথকে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে কে মেরেছে কাকে, কারেক্ট? মাহল এমন পরিবেশ তৈরি করলো ওই সময়, যে পরিবেশই ওকে মারতে সাহায্য করলো, কারেক্ট? ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং বা মোদিকের পরিবেশ এখন এরকম চলছে, কেউ যদি একটু ভেতরে পাওয়া যায় না, বাকিটা পরিবেশ ওকে জীবিত করে, পরিবেশ ওকে এটাই চলছে মোদিকের আজকের দিকে। তাহলে একটা কোম্পানি 97 কোটি টাকা থেকে 1500 কোটি টাকা হতে পারে না। মোদিকের হাওয়া চলছে ইন্ডিয়াতে। কেন মোদিকের পেছনে পড়ে? মোদিকের ধরো 5 বছর আগে, কিছুদিন আগে একজনের সামনে বলছে স্যার মোদিকের বদনাম করছে মার্কেটে, জানেন? হ্যাঁ কে? এদিকে এসো, বসো বসো। আমি তো 12 বছর আছি, 13 বছর, বসো বসো। কে বদনাম করছে? বলছে স্যার মার্কেটে বদনাম করছে, মোদিকের প্ল্যান চেঞ্জ করে, মোদিকের এই করে ওই করে। আমি বসো চা খাও। ও ভাবছি আমি বদনাম করছি, বসো চা খাও বলছে কেন? বলছি কি হয়েছে স্যার আপনার? বদনাম করছে মার্কেটে। আইলাম 6 বছর আগে কেউ বদনামও করছিল না, আমরা খুঁজছিলাম কেউ যেন একটু বদনাম করে। কারণ 6 বছর আগে আমাদের কোনো নামও ছিল না যে বদনামটা করবে করতে। আরে বদনাম হওয়ার জন্য নাম করতে হবে তো আগে। এখন তো তবু বদনাম করছে, তার মানে মোদিকের বড় হচ্ছে, তার মানে মানুষের পেছনে আগুন লাগছে, তার মানে ভয় পাচ্ছে যদি মোদিকের আরো বড় হয়, তোমাদের মতো 2-4টে কোম্পানি আমরা এমনিও খেয়ে রেখে দেবো। তোমাদের মতো 2-4টে কোম্পানি আগে করতো না, আজকে বড় হচ্ছে তাই আগুন লাগছে। আর আমার মনে হচ্ছে ঠিক আছে, কারণ তাহলে বড় হচ্ছি, মোদিকে বড় হচ্ছে। মোদিকে যদি ঠিকঠাক যায়, আমরা এখন ইন্ডিয়ার 2 নম্বর কোম্পানি, যদি এবছর ঠিকঠাক যায়, উইল বিকাম নাম্বার 1 বাই মার্চ 2021। কারোর থেকে লোক ছিনিয়ে নয়, কারোর থেকে লোক ছিনিয়ে নয়, কোনো আনলিগাল কাজ করে নয়। মোদিকে যেটা করে গেছে বিগত 5 বছরে, ভালো প্রোডাক্টস দিয়ে, ভালো অফার্স দিয়ে, মানুষের এক্সাইটমেন্ট লেভেল উপরে রেখে তাদেরকে ফরেন ট্রিপ নিয়ে যাওয়া, ডোমেস্টিক ট্রিপ নিয়ে যাওয়া, এসব করে, যেগুলো রাইট ওয়ে অফ নেটওয়ার্ক মার্কেটিং, সেই সব সঠিক কাজ করে মোদিকে এমন একটা মাহল ক্রিয়েট করবে 2020-তে, যে চাইবে না, সে যদি তার মন না ইচ্ছে থাকে তাও যদি মোদিকে ঢোকে, মোদিকে হাওয়া তাকে বানিয়ে দেবে গ্লোবাল ব্ল্যাক। এত ক্ষমতা মোদিকে আছে, কিন্তু আসতে তো হবে। ওই আসাটাই মুশকিল। ওই আগের বার দেখেছিলাম অনেকদিন আগে,
নড়াটা মুশকিল। এই যে 4টে লোকে দেখা করতে বলেছি না, কোমর ধরে যাবে প্রথম দিন উঠতে। কারণ আমাদের এমন হয়েছে 40 বছরে যে বসা, যে বস, এখনো যদি বলি হাত ওঠান, আরো উঁচু, আরো উঁচু, আরো উঁচু। Yes, হবে হবে। কারণ আমি বসো, কারণ আমি ওখানে একজন উঠেছিল, উনি উঠেছিল। কিছু কিছু মিটিং এ বলে অনেক মোটিভেশন করে হাত তুলুন, আরেকটু আরেকটু, তবু উঠবেন না একটু, এই জায়গাটা নামাতে পারছেন না, ওইটাই তো কষ্ট, এইটা নামানোই তো প্রবলেম, বাকি তার বসে বসে যা বলবেন সব হয়ে যাবে, এইটা নামাতে গেলেই তো মুশকিল। আমি এই গল্পটা আগে বলেছি, আর বলি, সত্যি ঘটনা। বাবা আমার রেলওয়েতে ছিল, তো বাবাকে একদিন বলেছি চলো, তুমি না ট্রেন দেখতে ভালো লাগতো ছোটবেলায়, চলো আমি তোমার সঙ্গে একবার স্টেশনে যাবো। একদিন বাবার মুড ছিল, নিয়ে গেছে। যেই আমি বাবার স্টেশনের ওই রুমটায় ঢুকেছি, মানে আমার চেয়ার টেবিল দেখে মনে হচ্ছে ব্রিটিশরা ছেড়ে গেছে। পুরনো চেয়ার, পুরনো টেবিল, হ্যান্ডেল নেই। তোমরা এখানে বসে বসে কাজ করো? বলে হ্যাঁ ঠিকই আছে, চলছে তো। একটা চেয়ারে দেখছি পেরে কোঠা এত বড়, হ্যাঁ এরকম। আমি ভাবছি এই চেয়ারটায় কে বসে, কিন্তু পেরে কোঠা না এত বড়। একটা লোক একটু পরে দেখছি আসলো, সোজা আসছে, এসে ভাবছি বসবে কি করে, আমি তাকিয়ে আছি হাত করে, ফট করে বসে পড়লো। আচ্ছা ও বসলো, আমার মুখ থেকে বেরিয়ে এসছে, ওর মুখ থেকে কিছু বেরোয়নি। আমি ভাবছি লোকটা ওটার মধ্যে বসলো কি করে। পরে আমি রিয়েলাইজ করলাম যে বসতে বসতে ওই যে প্লাগ পয়েন্ট থাকে না, প্লাগ পয়েন্ট, আমার মনে হয় ওর এখানে প্লাগ পয়েন্টের মতন কিছু হয়ে গেছিল। যখনই আসতো ওখান থেকেই ঢুকতো, ওখান থেকেই বেরোতো, তবু উঠবে না। এবার ভদ্রলোকে গিয়ে জিজ্ঞেস করি, দাদা চেয়ারটা তো একটু পাল্টাতে পারতো। ঠিকই আছে, চলছে তো 40 বছর ধরে, আমার তো রিটায়ারমেন্ট আর 10 বছরে, বাকি পরের জন্য সে চেঞ্জ করবে। আমার প্রত্যেকটা প্যান্টের ওইখানেই ফুটো আছে, যেখান দিয়ে ঢুকে এরকম ঢুকবে, ওখান দিয়েই বেরোবে, কোনো অসুবিধা নেই। এটা নাড়ানোর একটু কষ্টকর ব্যাপার তো আছে। আর যদি কেউ 1 বছর করে না, এটা অনলি 1 ইয়ার, 1 বছর, তারপরে তাকে দেখতে হবে না, টিম অ্যাটলিস্ট 100 থেকে 200 জনের হয়ে যাবে। 100 থেকে 200 জনের টিম হওয়া মানে আপনার সেল 5 লাখ টাকা, আপনার ডেলি 2.5 লাখ টাকা, আপনার চেক 25,000 টাকা। এইটা তো 1 বছরে করা যায়। তারপর তো আমাকে কিছু বলতে হবে না, তারপরে কি করে বিজনেস করতে হয় শিখে যাবে। 1 বছর না, সব কিছু স্যাক্রিফাইস করে দিতে হবে, সব কিছু। সাকসেস ডিমান্ড স্যাক্রিফাইস বলে না, না হলে ওপরওয়ালাও দেখছে কি আছে, ওপরওয়ালা তাকে ততটাই দেবে যতটা দিচ্ছে। কেউ যদি বলে যে না না এরকম বারবার এদিক ওদিক করে দেখা যায় তো কতটা কালেকশন করা যায়, যাবে বেশি আসবে কম। এক জায়গায় টিকে থাকলে শ্যাওলা ওখানেই হয় যেখানে লোক টিকে থাকে, পাথর টিকে থাকে, তাই তো? পাথর সবসময় গড়ালে শ্যাওলা কোথাও হবে না। আর আমাদের কাছে শ্যাওলা মানে ব্যাংক ব্যালেন্স, সবসময় গড়ালে ব্যাংক ব্যালেন্স বাড়বে না, এক জায়গায় টিকে থাকবে। আর উপরওয়ালা হিসেব লিখে একদম ক্লিয়ার করা আছে, উনি একদম উপর থেকে স্ক্যানার লাগিয়ে বসে আছে, দেখি তো কে করে আর কে করে না। যে করে না, যাকে নিয়ে যাওয়ার, যাকে উপরে তুলে নেওয়ার, যাকে না দেওয়ার, ওর হিসেব নিকেশ ক্লিয়ার। 27 বছরের একটা ছেলে শুয়ে আছে, সকালবেলা 7টার সময় চোখ খুলে দেখছে মাথার সামনে যমরাজ দাঁড়িয়ে আছে। বলছে আপনি? বলছে আমি যমরাজ, আমার প্রতিদিনের হিসেব থাকে কতজনকে উপরে তুলতে হবে, ঠাকুর লিখে পাঠিয়ে দিয়েছে ভগবান। বলছে আমার বয়স 27, আমাকে নিতে এসছেন? পাশে বুড়ো কাস্তে কাস্তে মরে যাচ্ছে, ওকে নিতে পারছেন 80 বছরের, আমাকে নিতে হয়েছে আপনাকে? বলছে বেশি তর্ক করো না, আর্গুমেন্ট না, আমাকে যা উপর থেকে লিখে দিয়েছে আমি সেটাই করবো। আর তোমার নাম আছে সবচেয়ে প্রথমে। বলছে নামও আমার সবচেয়ে প্রথমে, এক তো 27 বছর, নামও প্রথমে লিখে দিয়েছো আমারটা। এবার ভারতীয় না নেগোসিয়েশন শুরু করেছে, 3-4 দিন পরে হবে না। বলছে 3-4 দিন পরে বলছিল যা লিখে দিয়েছে ভগবান আমাকে ফলো করতে হবে, যেরম ভাবে লিখে দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 আমি সেরকম করবো। বলছে 4-5 ঘন্টা, বলছে 1 মিনিট দেওয়া যাবে না, আমাকে এক্ষুনি তোমায় নিতে হবে। তো ছেলেটা বলেছে যে যমরাজকে কফি খাবে, কফি? যমরাজের যে ভোর 5টায় আমি উঠে এসেছি, শরীরটা বিরোবিরোম লাগছে, কফি খাওয়া একটা। ও গেছে রান্না করে কফি বানিয়েছে, একটাতে 4টে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে। এসে স্যার কফি খান। যমরাজ খেয়েছে কফি,
ঘুম ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে পকেট থেকে কাগজটা বার করেছে ছেলেটা, 1 নম্বর দিয়ে কেটে লাস্টে এইবার দেখ, তুই তো নিয়ম ফলো করবি না। 4 ঘন্টা পর উঠেছে যমরাজ, কত কাছে আমার লাস্টে নাম কেটে ঢুকিয়ে দিয়েছি। যমরাজ যদি বলছে আজ আমি এত খুশি হয়েছি, আমাকে কোনোদিন কেউ কফি খাওয়াবি জানো, তারপর ঘুমানোর জায়গা কোনোদিন দেয়, আজ প্রথমবার এটা দিয়েছে। আজ আমি এত খুশি হয়েছি, ভাবছি প্রথম থেকে শুরু করবো না, শেষ থেকে শুরু করবো। যেটা উপরওয়ালার করার না সেটাই করবে। ওর স্ক্যানার ফিট করা আছে, আচ্ছা ফাঁকি দিচ্ছ, আচ্ছা কাকে ফাঁকি দিচ্ছ, নিজেকে ফাঁকি দিচ্ছ। সব হিসেব নিকেশ ক্লিয়ার আছে। এইবার এই বছরটা খালি একটা বছর 2020, আমি তার থেকে বেশি কিচ্ছু বলছি না, একটা বছর নিজের ফিউচারের জন্য, নিজের বাচ্চার জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের গাড়ির জন্য, নিজের বাড়ির জন্য, নিজের ইজ্জতের জন্য, নিজের রেকগনিশনের জন্য, শুধু নিজের জন্য 1 বছর জান প্রাণ দিতে হবে মোদীকে। মোদীকে সাপোর্ট নিয়ে ভাবতে হবে না, মোদীকে আর যা দেওয়া সব দেবে। 2 কোটি টাকার পুল দিয়েছে মোদীকে, কাদের জন্য? যাতে যারা কাজ করছে তারা যাতে বেশি পায়। কিন্তু কিছু কিছু লোকের কাজ না করে বলবে আমি বেশি পাই, চলে যাক তারা, কোনো অসুবিধা নেই। যারা ভাবছে যে এখানে কিছু করতে পারেনি অন্য জায়গায় কিছু করে দেখা, কোম্পানির ফল্ট নয়, ফল্ট তোমার মধ্যে আছে যে তুমি এখানেও পারছো না ওখানেও পারছো না, কোম্পানির ফল্ট নয়। কতদিন কোম্পানির ফল্ট বলে চালাতে হবে? কতদিন বলা যাবে এই ঠিক নেই, ওই ঠিক নেই, সেই ঠিক নেই? কখনো তো নিজের দিকে আঙুল দিকে আমি হয়তো ঠিক নেই, এটা আবার দেখতে একদিন অসুবিধা কি আছে দেখা যাবে। মিট করবেন নেগেটিভ পিপল, আমি আগেই বলে দিচ্ছি, মার্কেটে যাবেন নেগেটিভ লোকের, নেগেটিভ আর জ্ঞানী লোক এত পাবেন, জ্ঞানী লোক ওরা সব জানে আর ডাবল জ্ঞানী। আমি একটা মিটিং এ গিয়ে একদিন বলেছি সিগারেট খাওয়া ভালো নয়। তুমি যে এত সিগারেট খাও, সামনের লোক বসে কটা সিগারেট, একটা লোক বলছে আমি কতজন সিগারেট খাই, হাত তুলেছে, আর কটা সিগারেট খাই, বলছে আমার দিনে না এইটাই একটা হ্যাবিট ছাড়তে পারছি না, 16 থেকে 20টা সিগারেট হয়ে যায়। আর 16 থেকে 20টা সিগারেট, জ্ঞানী দেখুন কিরকম, 16 থেকে 20টা সিগারেট। তুমি প্যাকেট কেনার সময় দেখো না পিছনে সেই গলা ফলায় ক্যান্সার, আজকাল ছবি দেখেছো তো পুরো প্যাকেট, প্যাকেটের পিছনে ভয়ঙ্কর ছবি, তুমি প্যাকেট কেনার সময় ছবি দেখো না, তুমি 16 থেকে 20টা সিগারেট খাচ্ছ। উত্তর শুনুন জ্ঞানী, আমি ওই জন্যই তো প্যাকেট কিনি না, তুমি একটা একটা করে কিনি, তবে দেখা না। আর এইসব জ্ঞানী কি করে সব জানে, এদের সঙ্গে মিট করতে হবে, আগে বলে দিচ্ছি, এগুলো বলছি আমি মজা করে বলছি, কিন্তু এদের সঙ্গে মিট করতে হবে। আরেকটা ট্রেডিং এ গেছি, গিয়ে বলেছি বেশি মদ খাওয়া শরীরের পক্ষে ঠিক নয়। প্রথম ঠিক ছিল, সবাই বলেছে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক বলছে ঠিক বলছে। একজনের মধ্যে অপছন্দ হয়েছে, রোজকার খায় হয়তো বিকেলে দাঁড়িয়ে পড়েছে, স্যার আজকাল কিন্তু সায়েন্স অন্য কথা বলছে। সায়েন্স কি কথা বলছে বাবা? বলছে তুই 2 প্যাক করে খাওয়াবো, লিমিটে থাকতে হবে স্যার, লিমিট বলছে, লিমিটে থাকতে হবে স্যার, চিন্তা করো আমার এখন লিমিটে থাকতে হবে স্যার, 2 প্যাক করে যদি রোজ খাও তাহলে ঠিক আছে। আর এটা কোথায় পড়েছে? বলছে স্যার পড়েছি একটা ম্যাগাজিনে, ওই ম্যাগাজিনে লেখা ছিল 2 প্যাক যদি লিমিট করে খাও হার্ট ভালো থাকে। হার্ট ভালো থাকে মদ খেলে? দাদা ওইটা একটা ম্যাগাজিনে বেরিয়েছিল, আমিও জানি, কিন্তু ওটা বেরিয়েছিল ইউএসএ তে, ঠান্ডার দেশে যাতে প্রচন্ড ঠান্ডা, সেখানে যে 2 প্যাক করে খাও শরীরটা একটু গরম লাগে। এই ভর দুপুরে 42 ডিগ্রি সেন্টিগ্রেড বলেনি কেউ এখানে? বলছে না স্যার বলেছিল স্যার 2 প্যাক করে গেলে ঠিক আছে। আমি বেশি তর্ক করা যাবে না। আর একটা কাজ করবেন তাহলে, শুধু আর আপনার হেলথটা শুধু ভালো রাখছেন কেন, এবার থেকে সন্ধ্যেবেলা গিয়ে বউ বাচ্চাকে নিয়ে বসবেন একসাথে, সবার হেলথ ঠিক রাখা আপনার কাজ না। স্যার না যাতা বলে, আমি যাতা বলি না, নিজের হেলথটাকে ঠিক রাখছেন, বইয়ের হেলথটাও ঠিক রাখুন, বাচ্চার হেলথটাও ঠিক রাখুন, 2 প্যাক করে সবাই মিলে রোজ নিয়ে যাবেন। জ্ঞানী বাবার লোক হাজার হাজার পাবেন, যে বলবে নেটওয়ার্কিং হয় না, এ বেকার জিনিস। এইসব লোককে মিট করো, ডোন্ট গেট ওয়ারিড, নিজের জায়গা নিয়ে ঠিক রাখতে হবে। আমি 2020-তে 1,02,243 টাকা প্ল্যাটিনাম থেকে ইনকাম করব, দুনিয়া ভারমে যায় কি বলছে আমার জানা দরকার, এই কাজ থাকতে হবে। খেলাটাই তো দিমাগ থেকে শুরু হয়। এই জন্য মিস্টার মোদি বলে সোচ বদলো, সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। কিছু লোক উল্টো থেকে শুরু করে, আগে যাচ্ছে দুনিয়া বদলা, তাই বদলাবে কিনা বল করবি যাও মোদি দারুণ কোম্পানি। আরে সারা স্পিকার জ্ঞান দিকে তো সকালবেলা
হেভি ফার্মাটি কোম্পানি ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং এ নিয়ে আসছে একদম ওয়েট নিউক্লিয়ার বম হ্যাবিট করে ফেলতে হবে হ্যাবিট বেলুনে হাওয়া ভরে তো সকালবেলা বেরোলাম কারণ ট্রেনিং তো হয়েছে না স্যার বলে গেছে হ্যাবিট ছাড়তে হবে না ফুল হাওয়া বেলুন সকালবেলা হ্যাঁ সকালবেলা একদম যখন সকালবেলা আমরা বেরোবো না দেখবেন আর বিকেলবেলা যখন ফিরি আখের রস বানায় মেশিনগুলো আছে আমরা যখন বিকেলবেলা ফিরি না মনে হচ্ছে যে আখের ভেতর ওই রস ভেতর 10-15 বার দিয়েছে সঙ্গে একটা লেবুও দিয়েছে যাতে টেস্ট হয় সকালবেলা বেরোবো ফুল বেলুনে হাওয়া আজকে তুমি দেখো কি করবো প্রথমে গিয়ে কাকুর সামনে কাকু ডাইরেক্ট সেলিং এর ঝড় আসছে ঝড় আনতে যাই না দাঁড়া আমি বলছি তোমাকে ডাইরেক্ট সেলিং এর ঝড় আসছে ঝড় তোমাকে খালি 4টে লেখা শোনাতে হবে একটা লয়টি দিয়ে শুরু করতে হবে নিজের লয়টি করো তারপরে এই করে কাকুকে আধ ঘন্টার জ্ঞান দেওয়ার পর কাকু জিজ্ঞেস করলো জল খাবি হ্যাঁ দাও আধ ঘন্টা ধরে বলছি জলই দাও কাকুর নেক্সট ডায়লগ হবে আপনাকে এসব করে করে না হাত ফাত হেজে গেছে এবার যে প্রথমে ফুল হাওয়াটা ছিল বেলুনে আধা হাওয়া বেরিয়ে গেছে তারপর আমার মনে হয়েছে স্যার তো বলেছে হাত ছাড়লে চলবে না বেলুনে আমার হাওয়াটা ধরেছে এবার দেখ কাকু ফাকু দিয়ে কিচ্ছু হবে না আমার মতন বয়সে আমের বন্ধুর কাছে যেতাম গিয়ে বন্ধুকে শুরু করলো ডাইরেক্ট সেলিং আগামী 200 বছর ইন্ডিয়াতে রাজ করবে তুই জানিস এটা কত বড় বিজনেস এই বিজনেস যদি একবার শুরু করতে পারিস না 1 বছর তুই দিয়ে দে আমার ডায়লগটা 1 বছর তুই খালি বিজনেসটাকে দিবি তুই দেখবি তোর কি হয় সব বলার পর বন্ধু তোমাকে ডাকবে শোনা তুই খেয়ে আসছিস তো সকাল থেকে মুখ থেকে তো গন্ধ তো বেরোচ্ছে না এইসব নিজের জীবনে আমার সামনে রেখেছিস না তোর সঙ্গে আমার বন্ধুত্ব শেষ হয়ে যাবে একটু হাওয়া পড়ে আছে মনে পড়ছে স্যারের কথা হাল ছাড়লে চলবে না হাল ছাড়লে চলবে না তৃতীয় জনের কাছে গেছে মাসিমা কত হাউস ওয়াইফ জানেন এই বিজনেসে এসছে কত হাউস ওয়াইফ এই বিজনেসে এসছে কিচ্ছু জানতো না মাসিমা আজকে তারা 1 লাখ টাকার চেক পাচ্ছে যে মাসিমাকে পেয়েছিল সে পূর্ব বানানোর জন্য তুমি আজকে এসছো ভালো কথা চা খাও বাড়ি যাও এই কাজ নিয়ে জীবনে আমার কাছে আসবে আমার মনে হয় ঠিকই বলেছিল কাকু নেটওয়ার্কিং কারোর দ্বারা হয় না আমার দ্বারা হবে না আমি চললাম না আসবে এরকম লোক আপনাকে আমি আগেই বলে দিচ্ছি এই কথাগুলো বলার কারণ হচ্ছে যখনই মার্কেটে বলবেন 1 বছর দেবো এই সব লোকেরা আগে আসবে ফেলিয়ার লোক আগে আসবে আপনাকে ফেলিয়ার করার জন্য শুধু এই ট্র্যাপে যদি কেউ পড়ে যায় কারণ সাকসেস তো অনলি 5-10% লোকই পায় রাইট 90% আর পৃথিবীতে তো 90% 4 জন লোক আপনার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে আবার 4 জন লোক আপনার স্বপ্নকে বানাতেও পারে আপনাকে বুঝতে হবে কোন 4 জনের কথা তোমাকে তো নীল শার্ট পরে কোনদিন দেখি না ফাটাফাটি লাগছে তো তোমাকে দারুণ লাগছে মনে করি জানো এই শার্টটা তো আমার দারুণ লাগে মনে হচ্ছে আস্তে আস্তে আচ্ছা একটু দূরে গেছে আরেকটা বন্ধু এই মনোজ দা আজকে তোমাকে যা লাগছে না পুরো ফাটিয়ে দিয়েছো তুমি ফাটিয়ে দিয়েছো আজকে তোমার অন্যরকম লাগছে পুরো ক্লাস লাগছে তোমার এবার মনে হচ্ছে শার্টটা আচ্ছা তাই অফিসে ঢুকেছে ঢুকতে বসের প্রথম কথা মনোজ কি ব্যাপার আয়ারা ফাটাফাটি ড্রেস করেছে ক্লাস লাগছে তো হ্যাঁ স্যার ওই ভালোই তো লাগছে আমি জানি আর ধরুন অফিসের সবচেয়ে সুন্দর মেয়ে মনোজদার দিকে তাকিয়ে মনোজদার হাত ধরে মনোজদা আজকে তোমার কিন্তু ব্যাপক লাগছে বিশ্বাস করো আমি আপনাকে লিখে দিচ্ছি আগামী 1 মাস ওই জামাটা না ধুয়ে ও রোজ অফিসে পরে আসবে যে জামাটাকে সকালবেলা ভালো লাগছিল না সেই জামাটা 4 জনের কমেন্টে মনে হচ্ছে ভালো কারেক্ট শুধু প্রবলেম এই ইন্ডাস্ট্রিতে একটাই এই ভালো বলার লোকের অভাব খারাপ বলার লোক বেশি পাবে আপনাকে বুঝতে হবে কার কথা শুনবো মনের ভেতর নেবো কার কথা শুনবো না মনের বাইরে এই বিজনেসে থাকবে